Indian football is in danger. Indian football is right now a sinking ship. ডুবন্ত একটা জাহাজ এবং একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে ইন্ডিয়ান ফুটবল বা ওভারঅল ইন্ডিয়ান ক্লাব ফুটবল বা ইন্ডিয়ান ডোমেস্টিক লিগ যেভাবেই আমরা এটাকে বৃত্তটাকে টানি না কেন সেটা কোথাও একটা ফুল আনসার্টেনিটির মধ্যে রয়েছে। কি হবে ইন ফিউচার, অ্যাকচুয়ালি আমরা কি দেখব আফটার ভেরি মাচ অ্যাওয়েটেড ডেট 14th of July, যে দিনকে বা যে দিনের পরে কয়েকদিনের মধ্যেই অন্তত 14 জুলাই থেকে কয়েকদিনের মধ্যেই সম্ভবত এআইএফএফ এর ড্রাফট কনস্টিটিউশনটা রেডি হয়ে যাবে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সব মিলিয়ে এআইএফএফ এর ভবিষ্যৎ নিয়ে বেরিয়ে আসবে। তারপর আমরা অনেক কিছু বিষয় নিয়ে ক্লিয়ারড হব যে অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতে কি দাঁড়িয়ে রয়েছে। আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, সেইভাবে ইন্টারেস্টিং কিছু বলার মতো আজকের এই ভিডিওতে নেই। তাই বলবো যে যাদের পুরোটা শুনতে বা অন্তত পক্ষে আমার বা আমাদের মতো জেনারেশনের ইন্ডিয়ান ফুটবল ফ্যান বা ফুটবল ফ্যানেদের যে মেন্টালিটি রয়েছে তার সাথে ম্যাচ করতে না পারলে এই জায়গাতে দাঁড়িয়ে এই ভিডিওটাকে তোমরা স্কিপ করতে পারো, পুরোটা এখান থেকে অফ করে দিতে পারো। আজকের ভিডিওতে একদমই কিছু র কথা হবে, আনএডিটেড কিছু কথা হবে, সেইভাবে কোনো রকম কোনো ডিলিউশনাল কথাবার্তা বা কোনো ডিপ্লোম্যাটিক কথাবার্তা ডেফিনেটলি হবে না। যা কিছু হবে স্ট্রেট ফরওয়ার্ড হবে, যা কিছু হবে র হবে। হ্যাঁ, ডেফিনেটলি কাউকে টার্গেট করে কিছু না, কোনো ব্যক্তিকে সামনে রেখে কিছু না। কারণ আমি একটা পার্সোনালি জিনিসকে ভীষণভাবে বিলিভ করি যে যখন এই ধরনের অর্গানাইজেশনের একটা বিরাট বড় ফেলিওর আসে সেখানে কোনো একটা ব্যক্তির ডিরেক্টলি কোনো ধরনের দোষ থাকে বলে মনে হয় না। এটা একটা কালেকটিভ ফেলিওর এবং প্রত্যেকটা মানুষ যারা দায়িত্বে রয়েছেন, যারা এর আগে দায়িত্বে ছিলেন এবং যারা নিজের দায়িত্ব পালন করতে পারেননি, তাদের প্রত্যেকের ফেলিওর এটা। এবং এই ফেলিওরের মধ্যে তোমার আমার পছন্দের যে কোনো মানুষ, যে কোনো ক্লাব, যে কোনো অর্গানাইজেশন তারা কিন্তু জড়িয়ে রয়েছে। ভিডিওটাতে দুটো পার্ট রয়েছে। ফার্স্ট অফ অল, আমি বা আমার মতো মফস্বলে বা গ্রামে বেড়ে ওঠা যে কোনো একজন ভারতীয় ফুটবল ফ্যান বর্তমানে এই সিচুয়েশনটাকে কিভাবে দেখছে, তারা কতটা এই বিষয়টার সাথে ওয়েল কানেক্টেড, বা যারা অন্তত পক্ষে লং টাইম ধরে ইন্ডিয়ান ফুটবলের ফ্যান, যাদের সাথে মোটামুটি গত কয়েকদিনে আমার কথা হয়েছে, তারা কতটা এই বিষয়টার সাথে কানেক্ট করতে পেরেছে সেটা নিয়ে ফার্স্ট পার্টে কথা বলবো। জানি না কতজনের সাথে বিষয়টা ম্যাচ করবে, বাট স্টিল আমি যতটুকু অন্তত কথা বলে জানতে পেরেছি সেটা আমি এক্সপ্রেস করার চেষ্টা করব। আর দ্বিতীয় পার্টে অবশ্যই বর্তমানে কি চলছে প্রত্যেকটা বিষয় পয়েন্ট ওয়াইজ আমি লিখে রেখেছি, পরপর কথা বলবো। ফার্স্ট পার্ট আসবো যে আমাদের মতো যারা মফস্বলে বড় হয়েছে, যারা সেমি আরবানে বড় হয়েছে, যারা সেইভাবে একটা বিগ গ্র্যান্ডার অফ কলকাতা ফুটবলকে সামনে থেকে দেখেনি, সেলিব্রেটেড হতে দেখেনি, বা অন্তত পক্ষে কলকাতা ফুটবল বা ইন্ডিয়ান ফুটবলের সেই যে পিরিয়ডটা, যে পিরিয়ডটাকে গোল্ডেন পিরিয়ড বলা হয়, যে পিরিয়ডে বড় বড় প্লেয়াররা উঠে এসেছে, যে পিরিয়ডটাতে বাংলার ফুটবলের একটা বিরাট বড় দামামা বেজেছিল, বা যে পিরিয়ডটাতে কলকাতা ফুটবল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুটবলকে রুল করেছে, আমরা যারা সেই পিরিয়ডটা দেখিনি, আমরা যেভাবে ইন্ডিয়ান ফুটবলকে দেখেছি বা যেভাবে ইন্ডিয়ান ফুটবলের সাথে কানেক্ট হয়েছি, তারা বর্তমানে কি ভাবছে এই বিষয়টাকে নিয়ে। আমি বা আমাদের জেনারেশনে সবথেকে বড় প্রবলেমটা ছিল যে প্রপার ওয়েতে ফুটবলটা আমাদের কাছে পৌঁছনো, যেটার একটা বিরাট বড় ল্যাকিং ছিল। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ অন্ততপক্ষে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ফ্যান্স তো ডেফিনেটলি ছিল। তার পাশাপাশি যখন ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ হতো, কোনো না কোনো ম্যাচ কেউ না কেউ বসে দেখতো। কিন্তু সবথেকে বড় ল্যাকিং ছিল যে প্রপার ওয়েতে কলকাতা ছাড়া বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে মানুষের কাছে ফুটবলটা পৌঁছে দেওয়া একটা বিরাট বড় সমস্যা ছিল। এই সমস্যাটাকে দূর করেছিল 2014 সালে ইন্ডিয়ান সুপার লিগ। আলটিমেট ফুটবলটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। এখন কেউ বলবে যে শুধুমাত্র ফুটবলটা বাড়িতে বসে দেখাটাতেই পুরো ফুটবলটা চেঞ্জ হয়ে যায়। ইয়েস, চেঞ্জ হয়। আমরা আজকের দিনে দাঁড়িয়ে ইউরোপিয়ান ফুটবলের সাথে কেন এত কানেক্টেড? বিকজ অফ দ্যাট অ্যাভেলেবিলিটি। আমরা হাতের কাছে সেই ম্যাচগুলোকে দেখতে পাই, ভালো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি আমরা দেখতে পাই, যেভাবেই হোক না কেন আমরা জোগাড় করে নিই। যখন আমাদের কাছে সেই অ্যাপ্লিকেশন বা সেই টিভিতে চ্যানেলটা থাকে না, স্টিল আজকে ইন্টারনেটের যুগে আমরা জোগাড় করে নিই, আমরা সেই কানেকশনটা তৈরি করতে পারি। ইন্ডিয়ান ফুটবল এই একটা সময়ে দাঁড়িয়ে, স্পেশালি আমরা যখন অন্ততপক্ষে বড় হচ্ছি, তখন টেলিভিশনের পর্দাতে আমরা সেই ফুটবল ম্যাচগুলোকে দেখতে পেতাম না, রাদার আমরা অনেক বেশি করে ক্রিকেট তো দেখতে পেতাম, তার পাশাপাশি আমার অন্তত মনে আছে ইউরোপিয়ান ফুটবলের ম্যাচও আমরা দেখতে পেতাম, বাট স্টিল আমরা ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ দেখতে পেতাম না। নাম্বার টু,
টাইমিং ইস্যু। আমাদের ছোটবেলায় অন্ততপক্ষে খুব ভীষণভাবে মনে পড়ে, অনেক কম সময় দেখেছি যে ডার্বি সন্ধ্যের দিকে বা অন্ততপক্ষে একটু বিকাল থেকে সন্ধ্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে। খুব কম সময়, বেশিরভাগ সময় ডার্বি দেখতাম দুপুরবেলায় শুরু হচ্ছে, 2টো 2:30 এই ধরনের একটা টাইমিংয়ে ডার্বি শুরু হচ্ছে। আর ন্যাচারালি আমরা যখন ওই সময়ে ডার্বিটাকে এনজয় করব, বসে দেখব, আমাদের কাছে সেই সুযোগটা থাকতো না। এবার এখানে অনেকে বলবে যে এটা তো রিজন হতে পারে না। ডেফিনেটলি এটা রিজন হতে পারে, কারণ আমরা দেখতাম যে অন্য বাকি যে কোনো ধরনের ক্রিকেট বা অন্য বিদেশের ফুটবল ম্যাচ, তার একটা পার্টিকুলার টাইমিং রয়েছে, সেটা সন্ধ্যের দিকে বা একটু লেট ইভিনিংয়ে সেটা হচ্ছে। আমরা অনেক বেশি করে তার সাথে কানেক্টেড হতে পারতাম। কিন্তু আমাদের যে টাইমটা অন্য পারপাসে দেওয়ার দরকার, সেই সময়টাতে যখন দাঁড়িয়ে আমরা দেখতাম যে ফুটবলটা হচ্ছে, ইন্ডিয়ান ফুটবলে কোনো একটা ম্যাচ হচ্ছে, সেটাকে আমরা এনজয় করতে পারতাম না। আমরা অন্ততপক্ষে ছোটোবেলায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুটবলটাকে অনেক বেশি করে কানেক্ট করেছি সকালবেলায় যে নিউজ পেপারগুলো আসতো, সেই নিউজ পেপারকে ফলো করে। সেখানে আমরা প্লেয়ারদের নাম দেখতাম, কে গোল করেছে দেখতাম, কে জিতেছে কে হেরেছে দেখতাম। এর ফলে কি হতো, সেমি আরবানে বা মফস্বলে, রুরাল গ্রাম এগুলো তো আমি একদম সাইডে রাখছি, কিন্তু সেমি আরবান বা মফস্বলেও কিন্তু আলটিমেট ইন্ডিয়ান ফুটবলের সাথে যে কানেকশনের ব্যাপারটা, সেটা কিন্তু প্রপার ওয়েতে হতো না। হ্যাঁ, জেনারেশন ওয়াইজ কেউ হয়তো মোহনবাগান ফ্যান হতো, কেউ হয়তো ইস্টবেঙ্গল ফ্যান হতো, কেউ হয়তো মোহামেডান স্পোর্টিংয়ের ফ্যান হতো কলকাতাতে, মানে গোটা ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু আলটিমেট যে কানেকশনটা দরকার ছিল, সেই কানেকশন একটা বিরাট বড় ফেলিওর ছিল। এই কানেকশনটাকে বা এই ব্রিজটা যেটা ফেল করছিল বারবার ইন্ডিয়ান ফুটবলে, সেটা 2014-তে এসে কোথাও আলটিমেট আটকে যায়। যে হ্যাঁ, এবার কোথাও যারা একদম প্রত্যন্ত গ্রামেও বসে রয়েছে, তারাও কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় 7টা, 7:30 বা 8টা, বিভিন্ন সময় টাইমিং চেঞ্জ হয়েছে, অন্তত পক্ষে রোজ একটা শিডিউলকে মেনটেন করে, একটা পার্টিকুলার টাইমকে মেনটেন করে তারা একটা ম্যাচ দেখতে বসবে। যে ম্যাচ একটা বিগ গ্র্যান্ডারে হচ্ছে, যে ম্যাচের একটা ভালো টেলিকাস্টের কোয়ালিটি রয়েছে, ফুটবলারদের মান ভালো রয়েছে, যে মাঠগুলোতে খেলা হচ্ছে তার একটা কোয়ালিটি মেনটেনেন্স রয়েছে, এবং অবশ্যই স্টেডিয়ামে দেখা যাচ্ছে যে ভালো মতো কিন্তু দর্শক রয়েছে যারা সেই ম্যাচটাকে উপভোগ করছে। অর্থাৎ আমার কোথাও একটা মাইন্ডসেট তৈরি হবে যে এতগুলো মানুষ যদি দর্শক, তারা যদি ফুটবল মাঠে গিয়ে খেলা দেখে, তাহলে আমি সাধারণভাবে বাড়িতে বসে 1.5-2 ঘন্টা ধরে এই ম্যাচটা দেখবো না কেন? এই যে একটা কোথাও ফেলিওর ছিল, যে একটা জেনারেশনের সাথে ইন্ডিয়ান ফুটবলের পরিচয় করানো, কানেকশন তৈরি করা, সেটাকে আইএসএল অন্ততপক্ষে কভার করতে পেরেছিল। আমার এখনও অবধি মনে রয়েছে, আমি যেভাবে বড় হয়েছি, অন্ততপক্ষে আমার স্কুল লাইফে, আমার বন্ধুবান্ধবের লাইফে, সিরিয়াসলি বলছি, না তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে কোনোদিনও কোনো আলোচনা হয়েছে, না তো এই বাংলার ফুটবল, কলকাতা ফুটবল, তার হিস্ট্রি, তার বর্তমান অবস্থা, সেই নিয়ে আলোচনা হয়েছে। আমরা বন্ধুদের মধ্যে কেউ জানতামই না যে কে মোহনবাগান ফ্যান, কে ইস্টবেঙ্গল ফ্যান, আমরা জানতামই না। হ্যাঁ, কারো কারো বাড়ির মধ্যে হয়তো কেউ মোহনবাগান ফ্যামিলির মধ্যে বড় হয়েছে। আমার এরিয়াতে আমি অন্তত দেখেছি হার্ডলি হাতে গোনা কিছু ফ্যামিলিজ রয়েছে, দে ওয়ার ইস্টবেঙ্গল ফ্যান্স অর মোহামেডান স্পোর্টিং ফ্যান্স। ম্যাক্সিমামটা অন্তত পক্ষে বড় হয়ে দেখেছি দে আর মোহনবাগান ফ্যান্স অর দেয়ার ফ্যামিলিজ। কিন্তু আমরা ছোটোবেলাতে, আজকের দিনে দাঁড়িয়ে, যেটা অন্তত স্কুল লাইফেও ছেলেদের দেখে আলোচনা করছে, কারণ অন্তত পক্ষে টিচিং প্রফেশনে যাওয়ার পর তো দেখেছি যে তারা ছোটোর থেকে এই বিষয়টার সাথে খুব পরিচিত, আমাদের সময় ছিল না। এখানেই কোথাও একটা বিরাট বড় ফেলিওর ছিল, এবং আমাদের জেনারেশনটা যারা ওই গ্লরিটা দেখেনি, যে একটা প্রিভিয়াস টাইম ছিল, মানে যখন রেডিওতে খেলা শুনতে পাওয়া যেত, নিউজ পেপারে শুধুমাত্র ফুটবলের সমস্ত কিছু আপডেটস পাওয়া যেত, বা ওই রেডিও ধারাভাষ্যতেই সবটা জানতে পারা যেত, এই জেনারেশনটাতে আমরা যারা দেখতে পাইনি, যাদের কাছে সুযোগ ছিল টেলিভিশনের পর্দাতে দেখার, তারা অন্য কিছু দেখেছে, তারা অন্যভাবে ফুটবলটাকে এনজয় করেছে, তারা অনেক বেশি করে ইউরোপিয়ান ফুটবলের সাথে কানেক্টেড হয়েছে। আমাদের কথা হতো কে জিদান ফ্যান, কে বেকহ্যাম ফ্যান, কে রোনাল্ডো ফ্যান, আই মিন দ্যাট ফেনোমেনাল রোনাল্ডো, কে রোনাল্ডিনহো ফ্যান। পরবর্তীতে যখন কলেজ লাইফে যাচ্ছি, তখন আলোচনা হয়েছে কে মেসি ফ্যান, কে রোনাল্ডো ফ্যান, লেটার পিরিয়ডে কে নেইমার ফ্যান, কে রুনি ফ্যান আলোচনা হয়েছে। বাট স্টিল কখনো আলোচনা হয়নি যে সে মোহনবাগান ফ্যান না সে ইস্টবেঙ্গল ফ্যান। খুব রেয়ার হয়তো আলোচনার টেবিলে উঠে এসেছে। আমি জানি না এটা কারো, মানে কতজনের সাথে রিলেটেবল হবে, বাট স্টিল একটা বড় সময় অবধি আমি পার্সোনালি অন্ততপক্ষে মিস করেছি। একটা লং টাইম ছিল যে সময়ে দাঁড়িয়ে আমি ইন্ডিয়ান ফুটবলে সিরিয়াসলি কিছু জানতাম না। পার্সোনালি আমি সেইভাবে কোনো খবরও রাখতাম না, সকালে নিউজ পেপার এলে দেখতাম, কখনো হয়তো সেটাও দেখতাম না, বা বাড়িতে হয়তো
বাবা বা কাকা কেউ বসে কোনো ম্যাচ দেখলে সেই ম্যাচের হয়তো রেজাল্টটা ম্যাক্সিমাম আমি কভার করে নিতাম, দেখে নিতাম যে কী হয়েছে না হয়েছে। বেশিরভাগ প্লেয়ারদের নামও জানতাম না, পরে কখনো উইকিপিডিয়া ঘেঁটে বা কলকাতা ফুটবল .com বলে একটা ওয়েবসাইট তখন দারুণ চলতো আমাদের ওই একদম ইনিশিয়াল কলেজ লাইফটাতে, তখন সেখান থেকে আমরা দেখতে পেতাম যে ইন্টারনেট ঘেঁটে কী হয়েছে না হয়েছে, ইন্ডিয়ান ফুটবলে কী চলছে না চলছে। বাট একটা বড় পর্যায়ে আজকে যেমন দাঁড়িয়ে আমি আইএসএলের প্রত্যেকটা টিমের কী হ্যাপেনিংস রয়েছে, হয়তো সেটা প্রফেশনাল স্বার্থে আজকে হয়তো কন্টেন্ট বানাচ্ছি বলেই তাই, কিন্তু সেই সময়টাতে সেই জায়গাটাও ছিল না যে আমি অন্তত খোঁজ খবর রাখবো। বাট স্টিল আমি জানতাম রিয়াল মাদ্রিদে কারা রয়েছে, বার্সেলোনাতে কারা রয়েছে, রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারের আমি নাম মুখস্থ রাখতাম, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকটা প্লেয়ারের নাম মুখস্থ রাখতাম, চেলসির আমি প্লেয়ারদের কথা জানতাম, লিভারপুলের প্লেয়ারদের কথা জানতাম, এসি মিলান, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিক, আমি তাদের খবর রাখতাম অনেক বেশি করে, তাদেরকে আমি অনেক বেশি করে সোশ্যাল মিডিয়াতে ফলো করতাম। বাট স্টিল কখনো ইন্ডিয়ান ফুটবলের সাথে কানেক্টেড খুব বেশি ক্লাবকে বা ন্যাশনাল টিমকে ফলো করিনি। অন্ততপক্ষে একটা সময় অবধি আমার মনে হয়েছিল যে না, ইন্ডিয়ান ফুটবলের সাথে আমি ওয়েল কানেক্টেড না। একটা টাইম এলো যখন মনে হলো যে হ্যাঁ, এবার সময় এসেছে আমাদের ফুটবলটাতে কী হচ্ছে সেটা একটু জানার, একটু খোঁজ নেওয়ার, একটু ডিটেলসে সেটা নিয়ে একটু স্টাডি করার, যে আমরা কি ছিলাম, আমাদের 60s এরা কী ছিল, আমরা 50s কীরকম ছিলাম, 70s গোল্ডেন পিরিয়ড আমাদের কেমন ছিল, 80s কত ভালো ভালো প্রমিসিং প্লেয়াররা উঠে এসেছে, 90s অবধি আমরা কিভাবে ফুটবলে একটা ভালো জায়গাতে ছিলাম, আমরা বেস্ট র্যাঙ্কটে ছিলাম 90s টাইমে, তারপর কিভাবে আমাদের ডাউনফল এলো, কিভাবে প্লেয়ারদের কোয়ালিটি ডিগ্রেড করতে শুরু করলো, কিভাবে বিদেশি ফুটবলারের রমরমা বাড়লো, কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে ফুটবলটা চলছে, কতটা করাপশন রয়েছে, কতটা ফিউচার দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা জিনিসকে জানতে শুরু করলাম। এবং আমার পার্টিকুলার এখনও মনে রয়েছে আমি ফার্স্ট টাইম ইন্ডিয়ান ফুটবলের বোধহয় লাইভ কোনো ম্যাচ খুব কি বলবো ওয়েট করে বা খুব কি একদমই নিজের ডেডিকেশনকে ঢেলে দিয়ে আমি প্রথম ম্যাচ দেখেছিলাম, আমার মনে আছে 2011 AFC এশিয়ান কাপ। কারণ একটা বিরাট বড় হাইপ ছিল যে আমরা বহু বছর পর, বোধহয় 27 বছর পর আমরা এশিয়ান কাপে গেছিলাম। তো আমার কাছে পার্সোনালি সেটা বিরাট বড় একটা জায়গা ছিল যে আমরা এশিয়ান কাপের মঞ্চে গেছি, যেটা ওয়ার্ল্ড কাপের ঠিক পরেই আমাদের কন্টিনেন্টাল লেভেলের, আমরা সেই জায়গাতে রিচ করেছি। আমি ভীষণভাবে হাইপ ছিলাম, ভীষণভাবে ওয়েট করেছিলাম আমার টিমকে সেখানে খেলতে দেখার জন্য। আমি সেই সময় থেকে দাঁড়িয়ে আমার মনে আছে যে আমি ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে একটু 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 করে রিসার্চ করতে শুরু করি, একটু একটু করে পড়াশুনো করতে শুরু করি। স্টিল তখনও আমি কোনো ক্লাবের সাথে পার্টিকুলার ডেডিকেটেড ওয়েতে জড়িয়ে নেই। কেউ বলবে হ্যাঁ সফট কর্নার কি রয়েছে, ডেফিনেটলি রয়েছে, ফ্যামিলিতে যে জিনিস চলতো সেটা নিয়ে সফট কর্নার রয়েছে, বাট কোনো একটা ক্লাব সেটা মোহনবাগান হতে পারে, সেটা ইস্টবেঙ্গল হতে পারে, আমি কারোর সাথে সেই পার্সোনাল যে অ্যাটাচমেন্টটা, সেই যে ডেডিকেটেডলি একটা ক্লাবকে ফলো করা, সাপোর্ট করা আমি করতে পারিনি। আমি কাউকে ডিসরেসপেক্টও করি না, কারণ আমি তার সম্বন্ধে জানি না ডিটেলসে কিছু। হিস্ট্রি জানি যে হ্যাঁ মোহনবাগানের একটা এত পুরনো একটা ক্লাব 1889 তৈরি হয়েছে, 1911 আইএফএ শিল্ড জেতা, এত গ্লরি রয়েছে, ইস্টবেঙ্গলের একটা স্ট্রাগলিং পিরিয়ড রয়েছে, তারপর ইন্ডিয়ান ফুটবলে একটা স্ট্যান্ড অ্যালোন জার্নি রয়েছে, একটা কোথাও বিভিন্ন রকমের রেকর্ড রয়েছে, বাইরে গিয়ে ভালো ফুটবল খেলা, মোহামেডান স্পোর্টিংয়ের একটা 40s ভালো সময় ছিল, তারপর আস্তে আস্তে 80s অবধি সেটা চললেও পরে সেটা ডাউন হয়ে যায়, এই সব আমি জানতাম। কিন্তু কারোর সাথে সেইভাবে যে একটা অ্যাটাচমেন্ট, একটা ফিল যে এটা আমার খুব পার্সোনাল ছিল না। সফট কর্নার একটি পার্টিকুলার ক্লাবের ওপর আমার ছিল, এখনও অবধি রয়েছে, ভবিষ্যতেও থাকবে। বাট সেই যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়া দরকার ছিল ছোটোবেলাতে বা অন্ততপক্ষে আমার কিশোর বয়সে, আমি করতে পারিনি। এতগুলো কথা কেন বললাম, তার কারণটা আজকে এই যে ফুটবলটা কোথাও আমাদের এখানে ডাউন হয়ে যাচ্ছে, ফুটবলটা কোথাও আমাদের এখানে নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে, এটার সাথে আমরা কতটা অ্যাটাচ হতে পারছি। আমি যদি পার্সোনালি বলি না, এই বিষয়টা তো দেখতে দেখতে আমরা অভ্যস্ত, আনসার্টেনিটির মধ্য দিয়েই তো আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে এসেছি। এরকম তো নয় যে আমরা একটা সময় ফুটবলে মারাত্মক কিছু ছিলাম, আমরা একটা সময় ফুটবলে হাঙ্গেরি ছিলাম। হাঙ্গেরিতে আজকে যদি ডাউনফল হয়, দেশ শুড বি অ্যাসেম্বড, কারণ হাঙ্গেরি একটা সময়ে বারবার করে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিততে জিততে তারা জার্মানির কাছে হেরে গেছে, যেটাকে ওয়ান অফ দ্য মোস্ট আনফর্চুনেট ফাইনাল অফ ওয়ার্ল্ড কাপ হিসেবে ধরা হয়। যে হাঙ্গেরির টিমটা অপ্রতিরোধ্য ছিল, 6টা 7টা 4টে 5টা করে গোল মারতো, তারা 2 গোলে এগিয়ে যাওয়ার পর জার্মানি 3-2 গোলে একটা দারুণ কামব্যাক করে। আমরা তো সেই হাঙ্গেরিতে কোনোদিন ছিলাম না যে আমরা সেখান থেকে ফল করে গেছি। আমরা তো কখনো সুইডেন ছিলাম না যারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছিল বাট তারপরে সেই পোটেনশিয়াল ধরে রাখতে পারেনি।
আমরা তো অন্য সেরকম কোনো দেশ ছিলাম না কখনোই। আমরা তো বরাবর দেখেছি অন্ততপক্ষে স্টাডি করতে গিয়ে যে আমরা অলওয়েজ এই রকম আনসার্টেনিটির ভেতর দিয়ে আমরা গেছি। আমরা 50s ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারিনি। আনসার্টেনিটি আমাদের সামনে ছিল। আমরা অন্য কিছুকে প্রায়োরিটি দিয়েছি। আমাদের এখানে পলিটিক্স বারবার করে ফুটবলকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। কলকাতা ময়দানের পলিটিক্স নিয়ে তো আমরা অলওয়েজ কথা বলেছি বা আমরা অলওয়েজ জেনে এসেছি যে কীভাবে কলকাতা ময়দানের ফুটবল পলিটিক্স শুধুমাত্র কিছু পার্টিকুলার লোকজন তাদের ফেভারে ইউজ হয়েছে, কখনো ফুটবলের ফেভারে ইউজ হয়নি। সেটা একদম টপ লেভেল অবধি কন্টিনিউয়াসলি গেছে, যেখানে সবাই যারা যারা জড়িত রয়েছে তারা দায়ী থাকবে আজকের এই ফুটবলের আনসার্টেনিটিতে পৌঁছে দেওয়ার জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমরা যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা লং টাইম অবধি ইন্ডিয়ান ফুটবলকে সেইভাবে রিলেট করতে পারিনি, তাদের কাছে এই আনসার্টেনিটি কিন্তু বিরাট কিছু বড় লাগছে না। কিন্তু খারাপ লাগছে কাদের জন্য? না, যারা এই ফুটবলটার সাথে ডিরেক্টলি জড়িত, যারা ফুটবলটা খেলে, যারা কোচ রয়েছে, যারা গ্রাসরুট লেভেলটাকে হ্যান্ডেল করে, যারা বিভিন্নভাবে ম্যান পাওয়ারে হ্যান্ডেল করে, যারা বিভিন্ন এজেন্সি চালায়, যাদের পেট চলে এই ফুটবলটা থেকে, তাদের জন্য খারাপ লাগছে যে শুধুমাত্র তো গোটা ফুটবলের যে সিস্টেম রয়েছে সেটা একটা আনসার্টেন জায়গাতে পৌঁছে যাবে না, এই মানুষগুলোর যে জীবিকা রয়েছে সেটাও একটা আনসার্টেন জায়গাতে পৌঁছে যাবে ডিউ টু সাম পিপলস ফেলিয়ার। কিছু মানুষ রয়েছে যারা ফেল করেছেন, যারা ল্যাক করেছেন, তাদের জন্য আজকে পুরো সিস্টেমটা ফেল হওয়ার রাস্তাতে রয়েছে। জানি না কিভাবে রিভাইভ হবে, কে আসবেন মাসিহা হয়ে যে রিভাইভ করে দেবেন। কারণ আমরা যার দিকে তাকাচ্ছি, যাকে মনে হচ্ছে যে এই লোকটা ভালো কিছু করতে পারে, সে দেখা যাচ্ছে শুধুমাত্র কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত। তুমি খারাপ, আমি কতটা ভালো এটা প্রুভ করা। আমরা কাউকে পার্টিকুলার ব্যক্তি হিসেবে ভালো দেখতে চাই না। তার ব্যাকগ্রাউন্ড খারাপ হতে পারে, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ নাও হতে পারে, সেই পার্সনটাকে আমার পছন্দ নাও হতে পারে, তার একটা ডার্ক স্টোরি থাকতে পারে, হোয়াট এভার। সেই মানুষটা যদি এসে কোথাও ইন্ডিয়ান ফুটবলের ভালো করে, কোথাও যদি যে ইয়াঙ্গার জেনারেশনটা আসছে তাদের যদি আবারও ইন্ডিয়ান ফুটবলের প্রতি আকৃষ্ট করতে পারে, আমি অন্তত পক্ষে পার্সোনালি তার প্রতি ইনডেপ্টেড থাকবো। বাট স্টিল এরকম কাউকে এখন অবধি দেখতে পাওয়া যাচ্ছে না যার ভিশনটা খুব ক্লিয়ার শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলের ওয়েলনেসের জন্য। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। এটা কথা, আমার অনেক বন্ধু বান্ধবের কথা, আমাদের জেনারেশনে বড় হওয়া অনেকের কথা। অনেকে হয়তো রিলেট করতে পারবে, ম্যাক্সিমাম হয়তো রিলেট নাও করতে পারবে, বাট যা কিছু বললাম সেটা নিজের মন থেকে বললাম। সেকেন্ড অবশ্যই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশন কী রয়েছে, কোন কোন পয়েন্টে আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছি। দেখো, প্রথম বিষয়টা প্রথমেই বললাম যে 14 জুলাই অন অর আফটার একটা ডেট রয়েছে, তারপরেই ড্রাফট কনস্টিটিউশন রেডি হয়ে যাবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দেবে যে আমাদের ফুটবলের ভবিষ্যৎ কী রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 থিং হচ্ছে যে একটা ইলেকশন হতে পারে, এএফএফ এর একটা ইলেকশন হতে পারে। এবার সেটা যদি ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু নতুন বডি আসা না অবধি কিন্তু MRA অর্থাৎ মাস্টার রাইট এগ্রিমেন্ট সেটা কিন্তু হবে না এফএসডিএল এর সাথে। এফএসডিএল এই ক্ষেত্রে একটা জিনিস করতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 6 মাসের একটা এক্সটেনশন পিরিয়ড তারা নিতে পারে। যেহেতু ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাচ্ছে, জানুয়ারি থেকে এই জুন মাস অবধি এই 6 মাসের একটা এক্সটেনশন নিতে পারে। এবং তার মধ্যে যখন নতুন কমিটি এসে যাবে, যদি ইলেকশন হয়, যার সম্ভাবনা কিন্তু প্রায় 99% রয়েছে, নতুন ইলেকশন হওয়ার পর, কমিটি আসার পর তাদের সাথে আলোচনার ভিত্তিতে নিউ এমআরএ তৈরি হতে পারে। ম্যাক্সিমাম এফএসডিএল একটা 6 মাসের এক্সটেনশন নিতে পারে, যাতে 2025-26 সিজনটা, যার জন্য টিমগুলো অলরেডি রেডি হয়ে বসে রয়েছে। কারণ কিছু টিম তো প্লেয়ার নেবে, কিন্তু ম্যাক্সিমাম টিমে তো স্কোয়াড রেডি রয়েছে, তাদের একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। নেক্সট থিং হচ্ছে যে এফএসডিএল এর যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার নিয়ে প্রশ্ন উঠছে। 1 নম্বর হচ্ছে যে তারা 10 বছর কোনো রেলিগেশন হতে দিতে চাইছে না। এটাকে আমার মনে হয় যে কোনো ফুটবল দেশের ভালো ফুটবল ফ্যান্স তারা এগ্রি করবে না। আমি পার্সোনালি অন্ততপক্ষে বলবো যে এই 10 বছরের রেলিগেশন সিরিয়াসলি এগ্রিমেন্টে মানে অ্যাকসেপ্ট করাটা উচিত নয়। কারণ যে দেশে প্রমোশন রেলিগেশন থাকবে না, সেই ফুটবলটা ওই আইপিএলের মতো দেখাবে। সেখানে সেই যে একটা জিল, সেই যে ক্লাবগুলোর মধ্যে সিরিয়াসনেস, সেটা থাকবে না। হ্যাঁ, আমরা এনজয় করবো, আমরা ফ্যান্সরা হয়তো এনজয় করবো। আমি পার্টিকুলার একটা ক্লাবকে সমর্থন করি, আমি দেখবো যে হ্যাঁ ঠিক আছে, আমার ক্লাবটা যেমনই পারফরমেন্স করুক না কেন, বটম লাইন একদম প্রতি সিজনে যদি লাস্টেও শেষ করে, আমার ক্লাবটা খেলবে পরের বছর, আমার ভয় থাকবে না। বাট স্টিল সেটা একদমই ভালো জিনিস না একটা দেশের ফুটবল গ্রোথের জন্য। এবং ক্লাবগুলোকেও তো সেই জায়গাটা তৈরি করতে হবে যে আমাকেও তো ভালো টিম তৈরি করতে হবে। সেকেন্ড থিং, যেটা খুব ভালো প্রস্তাব, সেটা হচ্ছে ক্লাবগুলোর হাতে ম্যাক্সিমাম স্টেক হোল্ড থাকবে। 60% স্টেক হোল্ডার হবে ক্লাবগুলো। 60% লাভ লোকসান যা কিছু হবে ক্লাবগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে নেবে। তারপরে 26% থাকবে এফএসডিএল এর কাছে। ডেফিনেটলি তারা মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে, তারা মেনটেনেন্সের দায়িত্বে রয়েছে, তারা টোটাল প্রমোশনের দায়িত্বে রয়েছে, তাদের হাতে 26% মানা যায়।
এবং 14% থাকছে এআইএফএফ এর হাতে, যে এআইএফএফ এর শুধুমাত্র এখানে টোটাল প্রসেসটাকে কন্টিনিউ করানো ছাড়া সেইভাবে কোনো রকম ভূমিকা নেই, অর্থাৎ সেই 14% তাদের এগ্রি করা দরকার রয়েছে। কিন্তু এখানে এআইএফএফ জানাচ্ছে, মানে বর্তমান কমিটি বারবার জানিয়েছে যে 50 কোটি ছাড়া চলবে না, কারণ আমাদের লটস অফ অপারেশনস রয়েছে, বাকি লিগগুলোকে চালাতে হয়, স্যালারিজ রয়েছে, জুতো কিনতে হবে, যাই হোক সব কিছুতে আমাদের 50 কোটি টাকা লাগবে। আমার মনে হয় যে সেটা একদমই অ্যাবসার্ড, যার হিসাব আমরা পাইনি লাস্ট 10 বছরে, কোনোদিনও পাবো বলে মনেও হয় না, কারণ এর আগে অন্য কমিটি ছিল, বর্তমানে অন্য কমিটি রয়েছে, ভবিষ্যতে অন্য কেউ আসবে। এই 50 কোটির হিসাব কোনোদিনও থাকবে না, এটা হরির লুট হয়ে যাবে। সেখানে এই 14% যে রেভিনিউ শেয়ার, সেটা একদম ঠিক রয়েছে। তুমি চেষ্টা করো, তোমার লাভ হলে তুমি রাখবে, লস হলে তোমাকে বিয়ার করতে হবে। এবং তার সাথে আরও একটা যেটা ভালো জিনিস আমার মনে হয় যে এফএসডিএল প্রস্তাবে রেখেছে, সেটা হচ্ছে একটা স্ট্রিক্ট প্রমোশন রুল। এবং তার সাথে যারা আসবে তাদেরকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, 5 বছর অন্তত পক্ষে একটা মালিকানাধীন গোষ্ঠীর আন্ডারে সেই ক্লাবকে রান হতে দিতে হবে, এবং অবশ্যই তার লাইসেন্সিং ক্লিয়ার থাকতে হবে। এটা ভীষণভাবে দরকার, কারণ আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে হায়দ্রাবাদ এফসি তারা যখন নতুন মালিকের হাতে গেল, পুনে সিটি এফসি থেকে তারা যখন চেঞ্জ হলো হায়দ্রাবাদ এফসিতে, কয়েক বছরের মধ্যে তারা কিন্তু পুরো ভেঙে গেল। চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু তারা তাদের নিজেদের বেস ধরে রাখতে পারলো না, পুরো ক্লাব ব্যাংক্রাফ্ট হয়ে গেল। আমরা রিসেন্ট টাইমে দেখেছি মোহামেডান স্পোর্টিং যে বছর প্রমোশন হলো সেই বছরই কিন্তু তারা ফিনান্সিয়ালি আনস্টেবল হয়ে গেল, পুরো সিচুয়েশন ভেঙে গেল। আপাতত তারা ট্রান্সফার ব্যান এই মুহূর্তে ভোগ করছে। তো এরকম যাতে ভবিষ্যতে কোনো ক্লাবের ক্ষেত্রে না হয়, সেটা 2026-27 সিজন থেকে এফএসডিএল কনফার্ম করতে চাইছে, যেন ক্লাবগুলো অন্ততপক্ষে ফিনান্সিয়ালি স্টেবলড হয়, যাতে প্লেয়ারদের কোনো রকম অসুবিধা না হয়, এবং ফ্যান্সরা তাদের যেন ফুটবলটা দেখতে বা কন্টিনিউ করতে কোথাও কোনো প্রবলেম না হয়। অ্যান্ড ডেফিনেটলি লাইসেন্সিং, কারণ লাইসেন্সিং তোমার যদি না থাকে, যদি প্রপার ঠিকঠাক না হয়, তুমি যখন এএফসি কম্পিটিশনসে যাবে, দুটো ক্লাব তো যাবে আমাদের এখান থেকে, তাদের কিন্তু খেলার ক্ষেত্রে প্রবলেম হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় ঠিক আছে, কিন্তু যেটা মেন ব্যাপার যে ওই 10 বছরের রেলিগেশন থাকবে না, এটাকে অন্ততপক্ষে একজন ভারতীয় ফুটবলের ফ্যান হিসাবে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। বাট বাকি যে কটা আপাতত ইনিশিয়াল প্রপোজাল নিয়ে আসা হয়েছে এফএসডিএলের তরফ থেকে, প্রত্যেকটা আমার মনে হয় যে বর্তমান সময়ের ওপর দাঁড়িয়ে অ্যাকুরেট রয়েছে, এবং সেইগুলো নিয়ে আলোচনা হয়ে সেগুলো কোথাও একটা ফয়সালা হলেও হতে পারে। বাকিটা সময় কথা বলবে যে কি হয় না হয়। 14th জুলাই অন অর আফটার, খুব ভাইটাল টাইম আমাদের জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য। কোথায় গিয়ে দাঁড়াবে পুরো সিচুয়েশনটা আমি জানি না, আমরা কেউই হয়তো জানি না। পুরোটাই আমরা কেউ আশাতে রয়েছি, কেউ নিরাশাতে রয়েছি, বাট স্টিল ক্লাবগুলো তাদের মতো করে কেউ কেউ চেষ্টা করে যাচ্ছে ভালো টিম তৈরি করার। স্পেশালি ইস্টবেঙ্গল ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে, মোহনবাগানের টিম রেডি রয়েছে অলমোস্ট, গোয়া, বেঙ্গালুরু এদেরও প্রায় টিম বলতে গেলে রেডি রয়েছে, মুম্বাই অনেকটা ডেভেলপ করতে হবে স্কোয়াডকে, বাকি অনেকেই নিজেদের মতো করে কাজকর্ম চালাচ্ছে। সবটা নিয়ে তোমাদের টোটাল বিষয়টা নিয়ে যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি হয়তো একটু বড় হয়ে গেল, বাট দিস ওয়াজ ভেরি মাচ আ পার্সোনাল ভিডিও, সেই কারণে দেরি হয়ে গেল, সরি। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।